খতমে নবুয়ত মহাসম্মেলন থেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ ৬ দফা একাত্মতা প্রকাশ করে ক্ষমতায় গেলে আইন করার প্রতিশ্রুতি বিএনপি জামায়াতের। সোহরাওয়ার্দী উদ্যানে আলেম ওলামার ঢল। খতমে নবুয়ত অস্বীকার করার কারণে মুসলিম উম্মাহ সর্বসম্মতিক্রমে তাদেরকে ইসলাম বহির্ভূত অমুসলিম কাফের ঘোষণা করেছে। যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণভোটের 4 প্রশ্নের বোধগম্যতা নিয়ে প্রশ্ন, কোনোটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়, প্রশ্ন বিএনপির। হ্যাঁর পক্ষে প্রচারে নামবে জামায়াত এনসিপি। বিভেদ সৃষ্টি করে ফায়দা লোটার চেষ্টায় একটি দল, মন্তব্য মির্জা ফখরুলের। ফ্যাসিস্ট আমলের মতো নির্বাচন হলে দুর্ভোগ বাড়ার শঙ্কা গোলাম পরওয়ারের। লকডাউনের কঠোর নিরাপত্তার মধ্যে 26 টুকরা লাশ ফেলে যায় হাইকোর্ট এলাকায়। অভিযুক্ত দুজনকে গ্রেফতারের পর হত্যার কারণ নিয়ে ভিন্ন বক্তব্য র্যাব ও পুলিশের। আমরা যারা বয়স্ক লোক আছি তাদের উঠতে খুবই অসুবিধা হয়। কেন লাগাইছে? মানুষের কোনো সুবিধা হওয়া তো দূর কথা, ভোগান্তির শেষ নাই। কোটি টাকার প্রকল্পে আবর্জনার স্তূপ, চুরি হচ্ছে যন্ত্রাংশ। রাজধানীর বেশিরভাগ চলন্ত সিঁড়িযুক্ত ফুট ওভারব্রিজ অকেজো, মেরামত করে আনসার নিয়োগের পরিকল্পনা। এবং ভারতের জম্মু কাশ্মীরে থানায় বিস্ফোরণে 9 জন নিহত, আহত অন্তত 32। বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষার সময় দুর্ঘটনা, দাবি পুলিশের। হতাহত বাড়ার শঙ্কা। আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন থেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা দাবি জানানো হয়েছে। এই দাবিতে একাত্মতা প্রকাশ করে ক্ষমতায় গেলে আইন করে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি ও জামায়াত নেতারা। সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ, দেশের অন্যান্য দলের নেতা ও আলেম ওলামার ঢল নামে। ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস খতমে নবুয়তের গুরুত্ব তুলে ধরতে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। সকাল থেকে সমাবেশে সমবেত হন বিশ্বের শীর্ষস্থানীয় আলেম ওলামা ও ইসলামী চিন্তাবিদ ও রাজনৈতিক দলের নেতারা। সম্মেলনে সারা দেশ থেকে আসা আলেম ওলামার অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান। সম্মেলনকে কেন্দ্র করে পুরো এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো সরকার হইলে সংসদে আইন পাশ করিয়া সরকার ডিক্লেয়ার দিবে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীরা অমুসলিম। আমরা সরকারের কাছে ফতুয়া চাই না, শুধু সিদ্ধান্ত চাই যে এরা বাংলাদেশে মুসলমান হিসেবে থাকতে পারবে না, এরা কাদিয়ানী সংখ্যালঘু হিসেবে থাকতে পারবে। বর্তমান সরকার মহোদয় এবং উপদেষ্টা যারা আছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে অনতিবিলম্বে তারা তাদের ক্ষমতা পরিবর্তন করার আগেই তারা যেন আমাদের এই দাবিটা বাস্তবায়ন করে। সম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে একাত্মতা প্রকাশ করেন বিএনপি জামাত নেতারা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না। যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এগুলো কার্যকর করার জন্য, এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় সংসদে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব। সম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দাবি তুলে ধরেন মাওলানা মাহফুজুল হক। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী সানমির রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি ইউরোপের সমন্বয়ক হযরত মাওলানা খতমে নবুয়ত সম্মেলন চলছে সকাল থেকে এবং খতমে নবুয়ত সম্মেলনের এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই মঞ্চ থেকেই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি 6টি ঘোষণাপত্র তারা কিছুক্ষণ আগে মাওলানা মাহফুজুল হক তিনি বলেছেন এবং তারপরেই
বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তার মধ্যে স্বাক্ষর অনুষ্ঠান আছে, প্রশাসনকে স্মারকলিপি দেওয়া এবং মহাসম্মেলন করা, সেই সব বিষয় নিয়ে বেশ কয়েকটি সামনের আগামীর কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই মঞ্চ থেকে। তার আগে 6টি ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। এখান থেকেই, এই মঞ্চ থেকেই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার ঘোষণাটিও এখান থেকে এসেছে। পাশাপাশি এখানের যে রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন, তারাও একত্রতা ঘোষণা করেছেন এবং একত্রতা প্রকাশ করার মধ্য দিয়ে সেখান থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল হক, তারা দুইজনেই সংসদে আগামীতে তারা ক্ষমতায় গেলে সেখানে তারা এই মঞ্চের সাথে একত্রতা প্রকাশ করে যে দাবি উঠেছে সেই দাবিগুলো পূরণ করার জন্য আইনি প্রক্রিয়া গ্রহণ করবেন, এরকম একটি প্রতিশ্রুতি তারা দিয়েছেন। এছাড়াও কিছুক্ষণ আগে চরমনাইর পীর সাহেব তিনি উঠেছিলেন মঞ্চে এবং তিনি বলেছেন যে এই যে রাষ্ট্র ক্ষমতায় যারাই আসবে তারা যেন এই দাবির সাথে একত্রতা প্রকাশ করে এবং আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা করে এবং সেই আইনি ভিত্তির মধ্য থেকে তারা যেন আগামীতে এই যে সম্মেলনটি হবে সেই সম্মেলনেও তারা একাত্মতা প্রকাশ করে। তো এছাড়াও এখানে ভারত এবং পাকিস্তান থেকে ইসলামী স্কলাররা তারা এসেছেন এবং ইসলামী স্কলাররা এসে এখানে তারা বক্তব্য দিয়েছেন, তারাও একত্রতা প্রকাশ করেছেন এবং তারা বলছিলেন তাদের ঘোষণাপত্রে যে এই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ছাড়াও তাদেরকে কবরস্থানে কবর না দেওয়া এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা, তাদের বই পুস্তক লিফলেট সেগুলো যেন না ছাপা হয়, এরকম অনেকগুলো ঘোষণাপত্রের মধ্যে তাদের সেই দাবি দেওয়াগুলো আছে এবং সেই ঘোষণাপত্রগুলো এই যারা এখানে সুন্নি মুসলিম আছেন বা মুসলিম উম্মাহ আছেন তারা এই ঘোষণাপত্রের সাথে একত্রতা ঘোষণা করে সেগুলো কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। এবং সকাল থেকে ঢাকা শহর বিভিন্ন জায়গা থেকে সারা দেশের মুসল্লিরাও তারা এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরেই এই সমাবেশটি শেষ হওয়ার কথা রয়েছে। তো এই ছিল খতমে নবুয়ত সম্মেলন থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের 4টি প্রশ্নের বোধগম্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএনপি বলছে জনগণকে বোঝানোর দায়িত্ব নিতে হবে সরকারকেই। গণভোটের সময় নিয়ে আপত্তি থাকলেও হ্যাঁ ভোটকে বিজয়ী করতে মাঠে নামবে জামায়াত। আর গণভোটকে ভিত্তি করে নির্বাচনী প্রচারণা চালানোর কথা বলছে এনসিপি। হাসান ওয়ালির প্রতিবেদন। ভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। একই দিনে গণভোট আর একই দিনে জাতীয় নির্বাচন দেওয়ার কারণে ভোটারদেরকে বুঝতে দেয়া হলো না যে কি কি সংস্কার হতে যাচ্ছে। অস্থিরতা থামছে না রাজনীতির মাঠে। সংস্কার এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নানা মতভিন্নতা শেষে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। জাতীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, উচ্চকক্ষে পেয়ার সহ 4 পয়েন্টে মৌলিক বেশ কিছু সংস্কার উল্লেখ থাকবে। সব প্রশ্নে একটি হ্যাঁ বা না দিয়ে মতামত জানাবেন ভোটাররা। তবে দীর্ঘদিন পরের গণভোট এবং একাধিক প্রশ্নে সাধারণের বোধগম্যতা এবং আগ্রহ নিয়ে প্রশ্ন উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে। বিএনপির বেশ কিছু মতামতকে পাশ কাটিয়ে বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত করেছে সরকার। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অনেক কিছু ছাড় দিয়েছে তার দল, তবে গণভোট নিয়ে জনগণকে জানানোর দায়িত্ব সরকারকে নিতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক তার স্বার্থে অনেক কিছু ছাড় দিয়েও আমরা পজিটিভ, যাতে সরকার একটা সুষ্ঠু নির্বাচন করে যেতে পারে। আমরা আমাদের নির্বাচনী প্রচারণা করব, কিসের উপর গণভোট সরকার জনগণকে অখারাজ করবে। গণভোটের সময় নিয়ে আপত্তি থাকলেও হ্যাঁ বিজয়ী করতে জনগণকে সচেতন করতে কাজ শুরু করবে জামায়াত। একই সঙ্গে আগে গণভোটের দাবিতেও অনড় থাকার কথা বলছেন দলটির সেক্রেটারি জেনারেল। জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে গিয়ে একটা সংকট তৈরি হয়, আমরা তো প্রধান উপদেষ্টাকে সেই সংকট দূর করার জন্য আবেদন করতেই থাকবো। আমরাই ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনবো, মোটিভেশন করবো।
গণভোটকে ভিত্তি করে নির্বাচনী প্রচারণা চালানোর কথা বলছে জুলাই আদেশের বেশ কিছু বিষয়ে আপত্তি জানানো এনসিপি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গণভোটের ক্ষেত্রে মুখ্য না করার আহ্বান দলটির এই নেতার। আমাদের চেষ্টা থাকবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহাবস্থান তৈরি করা, যাতে করে সনদে আমরা সেটা ইমপ্লিমেন্টেশন দেখতে পাই, এবং গণভোটের ক্ষেত্রে একটা দলের সাথে আরেকটা দলের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যাতে গণভোটের ক্ষেত্রে মুখ্য না হয়। প্রচারণায় যাব, সেখানে গণভোটটাই ভিত্তিমূল হয়ে উঠবে। ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিন গণভোটে হ্যাঁ জয়ী হলে সংসদ সদস্যরা একই সঙ্গে দায়িত্ব পালন করবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করার কথা বলা হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গণভোটের 4টি প্রশ্নের কোনোটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়? অন্তর্বর্তী সরকারের কাছে এমন প্রশ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। এদিকে রাজশাহীতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভেদ সৃষ্টি করে ফায়দা হাসিলের অপচেষ্টা করছে একটি দল। আর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হবে সমতার, বন্ধ করতে হবে দাদাগিরি। নির্বাচনের দিনই হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট। বিভিন্ন দলের মতানৈক্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানিয়ে দেন 4টি বিষয়ে হবে গণভোট। এ নিয়ে কয়েকটি দলে আপত্তি থাকলেও একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় বিএনপি ধন্যবাদ জানায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। তবে এবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, গণভোটের 4 বিষয়ের কোনো একটার সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? সকালে রাজধানীর শ্যামলীতে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা প্রদান করে তিনি এই কথা বলেন। সব রাজনৈতিক দলগুলো তো একসাথে কথা বলছেন পিআর নিয়ে, গণভোট নিয়ে, তো কথাগুলো তো চলছেই। তো আমার মনে হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত আসাটাই সবচাইতে আমি মনে করি যে উত্তম কাজ। আমরা পিআর না গণভোট এইটা নিয়ে আমরা কথা বলছি। গণভোট আমরা যেটা দেখলাম যে 4টা প্রশ্ন আছে, সে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাঁ বা না। তো সেই জায়গা তো নাই, না এর কোনো জায়গা নেই। আমি 4টা প্রশ্নের কোনোটার সাথে একমত নই, তাহলে আমি না কথাটা কোথায় লিখবো সেটা তো ওখানে স্পষ্টভাবে নাই। এদিন সকালে রাজশাহীর গোদাগাড়ির ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বলেন, একটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে যাদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জে অভিন্ন নদের ন্যায্য পাওনা বন্টনের দাবিতে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, প্রতিবেশী দেশকে দাদাগিরি বন্ধ করতে হবে। এখানকার আপনার পুরো অনির্দিষ্টা আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। বিগত সরকার বিভিন্ন সময়ে ভারতের দেন দরবার করে দুই দেশের সম্পর্ক তলানিতে নামিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আর কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি এখানে উপস্থিত হয়ে দলের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। মূলত আজকে তিনি যে কর্মসূচিতে যোগ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে, সেটি হচ্ছে বাঁচাও পদ্মা বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ, চলো জি ভাই হারগে পদ্মা বাঁচাই, এই স্লোগানকে সামনে রেখে মূলত চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ঐতিহাসিক এক বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং সেখানেই তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এরই মধ্যে দলীয় অনেক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন, ঢলে ঢলে মিছিল নিয়ে আসছে তার এই সমাবেশে যোগ দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা। আপনারা দেখছেন যে এরই মধ্যে অনেক নেতাকর্মী কিন্তু চলে এসেছে, জেলা মহানগর সহ
এখানকার চাঁপাইনবাবগঞ্জ জেলার আশেপাশের জেলার যেসব নেতৃবৃন্দ তারাও কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছেন। এরই মধ্যে আমরা স্টেজে কিন্তু বেশ কিছু নেতা কর্মীকে দেখতে পাচ্ছি, তারা এখানে উল্লেখ করছেন যে বিএনপির মহাসচিব এখানে পৌঁছানোর পর কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে এই চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ এবং তিনি বক্তব্য দিবেন। দলের দিক নির্দেশনামূলক যে দিক নির্দেশনামূলক বক্তব্য এখান থেকে নেতাকর্মীরা পাবেন, তা নিয়ে আগামীতে আসলে যে নির্বাচন আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে এই নির্দেশনাগুলো তারা মেনে দলীয় নেতাকর্মীদের বিজয় করার জন্য যা যা করণীয় তাই আসলে করবেন। এখানকার নেতাকর্মীদের এ ধরনের প্রত্যাশায় ব্যক্ত করছেন। সব মিলে আমরা দেখতে পাচ্ছি যে একে একে আসলে বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে বক্তব্য দিচ্ছেন এবং তারা আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছেন এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শোনার জন্য। সব মিলে এখনো কানায় কানায় পরিপূর্ণ না হলেও আর কিছুক্ষণ পরেই তিনি স্টেজে ওঠার পর বিএনপির নেতাকর্মীরা আশেপাশে যারা অবস্থান নিয়েছেন সবাই এই কলেজ মাঠ প্রাঙ্গণে এসে উপস্থিত হবেন এবং তার দলীয় যে বক্তব্য দেওয়া হবে সেটি অধীর আগ্রহে শুনবেন, এমনটি আসলে প্রত্যাশা করছেন সবাই। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে। এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতারা। গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে হওয়ার সিদ্ধান্তে দেশে কোনো অস্থিরতা তৈরি হলে দায় সরকারকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতারা। শনিবার সকালে খুলনা ডুমুরিয়ায় স্থানীয় জামায়াত নির্বাচনী মোটর শোভাযাত্রার আয়োজন করে। এতে অংশ নেন স্থানীয় জামায়াতের কয়েক হাজার নেতাকর্মীরা। শোভাযাত্রার উদ্বোধন করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শোভাযাত্রার আগে এক পথসভায় অংশ নেন তিনি। বলেন, এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। বিগত দিনের মতো নির্বাচন হলে জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। এদিকে রাজধানীর কাকরাইলের আইইডিবি ভবনে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়ে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত করার সিদ্ধান্তের কারণে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হলে দায় নিতে হবে সরকারকেই। রাজনৈতিক দলগুলোকে যদি পাশাপাশি বসে সমস্যার সমাধান করে, এখানে কোনো বিরোধ হয় না। কিন্তু যখন এক পেশে সিদ্ধান্ত নেয় তখনই কিন্তু বিরোধ দেখা দেয়। কাউকে গুরুত্ব দিল, কাউকে গুরুত্ব দিল না, এমন যদি অবস্থা হয় তাহলে দেশের সমস্যার সমাধান কিন্তু হয় না, অচল অবস্থা সৃষ্টি হয়। এই দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। এ সময় তিনি সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। লক্ষ লক্ষ কোটি কোটি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। খেলাপির সার্টিফিকেট ক্লিন করতে বাংলাদেশ ব্যাংকে বেড়েছে রাজনীতিক ও ব্যবসায়ীদের ভিড়। নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ এই পুনর্তফসিলের সুবিধা কিনা তা যাচাই না করে ঢালাও ছাড়পত্র দিলে আবারও রাজনীতিতে খেলাপি তোষমের পুনরাবৃত্তির শঙ্কা আর্থিক খাত বিশ্লেষকদের। বাংলাদেশ ব্যাংক বলছে, ইচ্ছাকৃত খেলাপিদের পাশে কখনোই দাঁড়াবে না কেন্দ্রীয় ব্যাংক। সেলিয়া সুলতানার রিপোর্ট। গত কয়েক সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে আসছেন বিভিন্ন দলের রাজনীতিবিদ ও তারকারা। কোভিড-19, ডলারের বাজারে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব সহ গত কয়েক বছরে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাব থেকে ব্যবসা বাণিজ্যে গতি আনতে নীতি সহায়তার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। 2% নগদায়ন করলে ঋণ পুনঃতফসিল করে খেলাপির তালিকা থেকে নাম মুছতে পারবেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নীতি সহায়তা দিতে কমিটি করে বাংলাদেশ ব্যাংক। নীতি শিথিলায়নের সুবিধা নিতে ব্যাংকে ব্যবসায়ীদের সাথে আসছেন রাজনীতিবিদরা। উদ্দেশ্য, গত 15 বছরে স্থবির থাকা ব্যবসায় গতি আনা। তবে নির্বাচনের আগে নীতি সহায়তার সুযোগে আবারও বিগত 1.5 দশকের পুনরাবৃত্তি নিয়ে শঙ্কিত আর্থিক খাত বিশ্লেষকরা। আপনি যখন ক্যান্ডিডেট হবেন, আপনার রিশিডিউলিং করার ক্ষেত্রে যেই কমপ্লায়েন্স আছে, ঠিক আছে, আপনি যেহেতু এখন যদি নমিনেটেড হন, আপনার তো সে আর্থিক সক্ষমতা আছে, সেই সক্ষমতা অনুযায়ী পুরোটাই সিস্টেমের মধ্যে দিয়ে আসেন,
অল্প স্বল্প দিয়ে রিশিডিউলিং না করে ওই নর্মালি আগের মতো যেরকম তো সেটা না করে ডিউ ডিলিজেন্স অনুযায়ী যেটা করলে আপনার ভালো হয়। কারণ আপনি জনপ্রতিনিধিত্ব করতে গেলে আপনার যদি এই স্ক্যামগুলো থাকে তাহলে তো আপনার নিজের কাছেও তো একটা অন্য বিষয়ে কাজ করবে যে আমি তো আসলে এই জায়গাটাতে কিছুটা হলে আমার দুর্বলতা আছে। বিশ্লেষকদের পরামর্শ, রাজনৈতিক দলগুলোর ভেতরেই খেলাপি ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর নীতি আর্থিক খাতের উপর ক্ষমতার অপব্যবহার কমাতে পারে। পলিটিক্যাল পার্টিগুলো যদি এই ধরনের ব্যাপারগুলোকে জনসম্মুখে আনতে পারে যে আমরা দুর্নীতিবাজ, ঋণ খেলাপি বা শেয়ার বাজারে কারসাজির হোতা এই ধরনের কাউকে দেয়নি, এই ধরনের নিজেরাও যদি বলতে পারে তাহলেও কিন্তু মানুষের কাছে তাদের একটা ভালো অ্যাকসেপ্টেন্স হয়। এটা তাদেরই দায়িত্ব, তাদেরই দায়বদ্ধতা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে ইচ্ছাকৃত খেলাপিদের পাশে দাঁড়াবে না বাংলাদেশ ব্যাংক। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ধরে নিতে হবে, বিগত সরকারের সময় ধরে নিতে হবে তারা সঠিক কারণে প্রপার জাজমেন্ট পায় নাই। যারা কোনো রাজনৈতিক প্রতিবন্ধকতা বা কোনো কিছুর শিকার হননি, হ্যাঁ, এবং মানে অনুকূল পরিবেশে ব্যবসা করার সুযোগ পেয়েও ইচ্ছাকৃতভাবে ব্যাংকের ঋণ পরিশোধ করেননি, তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এই বিশেষ নীতির সুবিধা, তাদেরকে এই বিশেষ নীতির সুবিধার আওতায় বাংলাদেশ ব্যাংক বিচার করছে না। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে জুন মাস পর্যন্ত সবশেষ প্রান্তিকে দেশের ব্যাংকিং খাতে খেলাপি বেড়ে দাঁড়িয়েছে 6.5 লাখ কোটি টাকার বেশি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনের ব্যালট মুদ্রণের জন্য কাগজ প্রস্তুত করছে রাঙামাটির কর্ণফুলী পেপার মিল। এই জন্য কারখানায় বেড়েছে কর্মচাঞ্চল্য। নির্বাচন কমিশনের 914 মেট্রিক টন রঙিন কাগজের চাহিদার বিপরীতে এরই মধ্যে সরবরাহ করা হয়েছে 178 মেট্রিক টন। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। পাল্প থেকে মন্ড, সেই মন্ড থেকে কয়েক ধাপে তৈরি হয় কাগজের রোল, পরে মেশিনের মাধ্যমে রোল কেটে করা হচ্ছে প্যাকেটজাত। নির্বাচন কমিশনের জন্য কাগজ তৈরি করছে রাঙামাটির কর্ণফুলী পেপার মিল, যা ব্যবহার হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট মুদ্রণে। কারখানা কর্তৃপক্ষ বলছে ব্যালট পেপার মুদ্রণের জন্য রঙিন কাগজের চাহিদা দিয়েছে কমিশন, যার মধ্যে রয়েছে সবুজ, গোলাপি, হালকা হলুদ ও নীলচে রঙের কাগজ। এ কারণে কর্মব্যস্ত হয়ে উঠেছে কারখানাটি। প্রতিষ্ঠানটির আয় বেড়েছে প্রায় 11 কোটি টাকা। নির্বাচনের কাগজের অর্ডার পাইছে, এজন্য মেশিন এখন ভালো চলতেছে। এটা ব্যালট পেপারের কাগজ, সামনে যে নির্বাচন হবে ওই নির্বাচনের কাগজ বানাইতেছি আমরা। মাস 2 মাস পরে আবার চালু হবে, আবার কিছু প্রোডাকশন হবে, আবার এইভাবে চলে। কিন্তু নির্বাচন অবস্থা এখন যে মাল ডেলিভারি চলতেছে মোটামুটি ভালোই আছে। তবে কাঁচামালের পর্যাপ্ত মজুদ না থাকায় একবারে সব কাগজ সরবরাহ করা যাচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ। এই পর্যন্ত যে পরিমাণ র মেটেরিয়াল মজুদ আছে প্রায় 500 টনের উপরে, শুধুমাত্র রঙিন এবং ব্রাউন কাগজ বানানো হলো। পাইপলাইনে আরো কাগজ এখানে যোগ হবে। মোটামুটি আমাদের প্রস্তুতি নিয়ে আমরা সন্তুষ্ট। কর্তৃপক্ষের তথ্য মতে নির্বাচন কমিশনের 914 মেট্রিক টন রঙিন কাগজের চাহিদার বিপরীতে এরই মধ্যে 178 মেট্রিক টন সরবরাহ করেছে কর্ণফুলী পেপার মিল। বাকি কাগজ ধাপে ধাপে জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে। সময় সংবাদ, রাঙামাটি। দুপুরের সময় আরও থাকছেন। গাজীপুরে নিজ ঘরে স্ত্রীর গলা কাটা লাশ, স্বামীকেও হত্যা চেষ্টা, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি, হেফাজতে মেয়ে, রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ। ঢাকা উত্তর সিটির 8টি চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজের বেশিরভাগই অকেজো, মেরামত ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেই। বিশেষজ্ঞ বলছেন ব্যক্তি স্বার্থ ছাড়া চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজের প্রকল্প নেওয়ার কোনো কারণ নেই। আর সিটি কর্পোরেশন বলছে যন্ত্রাংশ চুরি হওয়ায় অচল হয়ে পড়েছে চলন্ত সিঁড়ি, এগুলোর কোনোটিই দেশে পাওয়া যায় না। ওমর ফারুকের ক্যামেরায় বিস্তারিত তাসনিয়া নিশাত মিমের রিপোর্টে। রাস্তা পারাপারের জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় রয়েছে ফুটওভার ব্রিজ, পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় রয়েছে স্কেলেটর বা চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ। কিন্তু এসব চলন্ত সিঁড়ি বেশিরভাগই এখন অচল। তাই নগরবাসীর সুবিধার বদলে এগুলো তাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 20 কোটি টাকা ব্যয়ে ফার্মগেটে নির্মিত ফুটওভার ব্রিজে লাগানো হয়েছিল চলন্ত সিঁড়ি। উদ্বোধনের 1 সপ্তাহের মধ্যেই কোনো ঘোষণা ছাড়াই প্রবেশমুখ বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়। এরপর থেকে পরিত্যক্ত এই সিঁড়িতে জমছে আবর্জনা। এটা 1 সপ্তাহ চলছে, 1 সপ্তাহ পরে বন্ধ হয়ে গেছে। এটা চালু করলে একটু ভালো হতো, জনসাধারণের চলাচলের জন্য সহজ হয়ে যেত, কষ্ট কম হতো। চালু হলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ আমরা যারা বয়স্ক লোক আছি তাদের উঠতে খুবই অসুবিধা হয়।
শুধু এই ফুটওভার ব্রিজ নয়, রাজধানীর আরও 3টি গুরুত্বপূর্ণ ফুটওভার ব্রিজের অবস্থাও একই। বনানী, বিমানবন্দর, বাসস্ট্যান্ড, ইসিবি চত্বরে ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়িগুলো অচল। এটা সৎ উদ্দেশ্য ছিল যে অনেক মানুষ ক্লান্ত অসুস্থ, তারা এগুলি ব্যবহার করলে তারা একটু উপকৃত হবে। এটা এখনো তারা সেই সুবিধাটা পাচ্ছে না। প্রায় 6 মাস হলো এরকম নষ্ট হয়েছে। কেন লাগাইছে? মানুষের কোনো সুবিধা হওয়া তো দূর কথা, ভোগান্তির শেষ নাই। বিশেষজ্ঞরা বলছেন এসব চলন্ত সিঁড়ি বাংলাদেশের পরিবেশে খোলা জায়গায় ব্যবহারের উপযোগী নয়। বৃষ্টি, ধুলাবালি ও আর্দ্রতায় দ্রুত নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। এতে বেড়ে যাচ্ছে রক্ষণাবেক্ষণের ব্যয়। ব্যক্তি স্বার্থ ছাড়া এসব প্রকল্প নেয়ার কোনো কারণ দেখেন না তারা। বাংলাদেশের আবহাওয়া, ধুলাবালি, যানজট থেকে যেই পলিউশন হয়, এই জায়গায় আউটডোরে এসকেলেটর নির্ভর ফুটওভার ব্রিজ চলবে, আমার মনে হয় একটু জেনে কথা বলতে হবে যারা যারা এটাকে বাস্তবায়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশে যদি আমি পলিউশন কন্ট্রোল করতে না পারি, ডাস্ট কন্ট্রোল করতে না পারি, বৃষ্টির জন্য যদি যথেষ্ট প্রোটেকশন না দিতে পারি, চুরিধারি যদি ঠেকাতে না পারি, মেনটেন্যান্সের প্র্যাকটিসটা যদি আনতে না পারি, এই ধরনের বিলাসী প্রজেক্ট করাটা মানে অন্যায়। সিটি কর্পোরেশন বলছে চলন্ত সিঁড়ি সচল রাখতে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর সচেতনতার অভাব আর যন্ত্রাংশ চুরি। 2025-26 অর্থ বছরে ফুটওভার ব্রিজ নির্মাণ খাতে ঢাকা উত্তর সিটির বরাদ্দ 16,50,00,000 টাকা। শিগগিরই চলন্ত সিঁড়িগুলো মেরামতের আশ্বাস কর্মকর্তাদের। মোটর থাকে, তারপরে আপনার উপরে যে পাটাতনটা থাকে সেই পাটাতনগুলো চুরি হয়ে যায়। এই চুরিটা রোধের জন্য স্যার আনসার নিয়োগের একটা উদ্যোগ নিয়েছেন এবং এটা খুব শীঘ্রই আশা করা যায় যে প্রতিটা ব্রিজে আমরা দিতে পারবো। নগরবাসীর প্রত্যাশা কাগুজে প্রকল্প নয়, বরং তাদের জন্য বাস্তবসম্মত প্রকল্প নেবে সিটি কর্পোরেশন। ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়ি ঠিক এভাবেই পড়ে রয়েছে বন্ধ বা অচল অবস্থায়, ফলে বাধ্য হয়ে নাগরিকদের চলতে হচ্ছে এই পাশের সিঁড়ি দিয়ে। পরিকল্পনাবিদরা বলছেন প্রযুক্তির ছোঁয়া যদি উন্নত না হয় তবে তা পরিণত হয় কিছুদিনের সাময়িক প্রদর্শনীতে, যার খেসারত দিতে হয় শেষ পর্যন্ত নগরবাসীকেই। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ইসিবি চত্বরে চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজের সামনে আছেন রিপোর্টার শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়াসি, দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর ইসিবি চত্বরের ফুটওভার ব্রিজের উপরে এবং এই এলাকার পথচারীদের জন্য এই ওভারব্রিজটি কিন্তু অতিও গুরুত্বপূর্ণ এবং পথচারীদের সুবিধার্থে এখানে কিন্তু সরকার একটি চলন্ত সিঁড়ি বা এসকেলেটর যেটাকে বলে সেটা নির্মাণের উদ্যোগ নেয় এবং সেটা নির্মাণ করা হয়। তবে দুঃখের বিষয়টি হচ্ছে এই চলন্ত সিঁড়িটি চালু হওয়ার কিছুদিনের মাথায় কিন্তু এটি অকেজো হয়ে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিঁড়িটিতে কীভাবে হেঁটে হেঁটে মানুষ নিচে নামছে এবং আমরা দেখতে পেয়েছি যে ময়লা আবর্জনা এবং এখানে আসলে এটার রক্ষণাবেক্ষণ বা তদারকি করার জন্য আসলে আমরা কাউকে নিয়োগ করা হয়েছে এমনটিও আমরা দেখছি না। আমরা পথচারীদের সঙ্গে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি যে চালু হওয়ার কিছুদিন এটা চালু ছিল, সচল ছিল, তবে কিছুদিন পরেই কিন্তু এটা অকেজো হয়ে পড়ে এবং অকেজো হওয়ার পরে এটা মেরামতের জন্য কিংবা এইটার রক্ষণাবেক্ষণের জন্য কাউকে আসতে দেখা যায়নি বা প্রশাসন বা কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু কোনো রকম তৎপরতা আসলে লক্ষ্য করেনি, এমনটাই কিন্তু আমাদেরকে অভিযোগ জানিয়েছেন এখানকার যারা পথচারী, আশেপাশের লোকজন যারা আমাদেরকে এরকমটাই কিন্তু অভিযোগ করেছেন। এবং আমরা আজকে সকাল থেকে রাজধানীর বেশ কিছু ফুটওভার ব্রিজ যেখানে চলন্ত সিঁড়ি স্থাপন করা হয়েছে সেখানে গিয়েছিলাম, ফার্মগেট, বিমানবন্দর, এবং সব জায়গায় কিন্তু আমরা এরকম অবস্থা দেখেছি। সেগুলো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে, ফলে যেটা হচ্ছে যে যাত্রীদের সুবিধার্থে যেটা বানানো হয়েছিল সেটাই কিন্তু যাত্রীদের এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং এই ব্যয়বহুল এই প্রজেক্টটি কিন্তু আসলে একটি লস প্রজেক্টে পরিণত হয়েছে। তো এই ছিল আমার কাছে ইসিবি চত্বর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ইসিবি চত্বর থেকে। লকডাউনের কঠোর নিরাপত্তার মধ্যে গত 13 নভেম্বর আশরাফুলের 26 টুকরা লাশ ফেলে যায় হাইকোর্ট এলাকায়। অভিযুক্ত জারেজ ও শামীমাকে গ্রেফতারের পর হত্যার কারণ নিয়ে ভিন্ন তথ্য দিচ্ছে র্যাব পুলিশ। প্রেমের ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা থেকে হত্যাকাণ্ড এমন দাবি র্যাবের। তবে ডিএমপির গোয়েন্দা বিভাগের দাবি ত্রিভুজ প্রেমের দ্বন্দ্ব থেকে আশরাফুলকে হত্যা করে জারেজ।
গেল 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা ছিল রাজধানী জুড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যেই জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে দুটি ড্রামে করে 26 টুকরো লাশ ফেলে যায় জরেজ ও শামীমা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো দেশে। ঘটনাটি নিয়ে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার আলাদা অভিযানে মামলার মূল আসামি জরেজুলকে পুলিশ ও তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করে র্যাব। তবে হত্যাকাণ্ডের কারণ নিয়ে ভিন্ন তথ্য দিচ্ছে সংস্থা দুটি। র্যাব 3-এর অধিনায়ক বলেন, প্রেমের ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই এই হত্যাকাণ্ড। পরিকল্পনা অনুযায়ী আশরাফুলকে অচেতন করে অন্তরঙ্গ ভিডিও ধারণ করার পর ব্ল্যাকমেইল না করে নেশাগ্রস্ত জরেজ হাতুড়ি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ 26 টুকরো করে ফেলে দেয় হাইকোর্ট এলাকায়। জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে। শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন। যে ভিডিওগুলি সে ধারণ করেছে এবং নগ্ন ভিডিও এবং ছবি, সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। শামীমা এখানে 3 লক্ষ টাকা পাওয়ার কথা ছিল এবং জরেজ এই 10 লক্ষ টাকা 7 লক্ষ টাকা পাওয়ার কথা ছিল। হত্যাকাণ্ডের পিছনে কোনো পূর্ব শত্রুতা আছে কিনা কিংবা পরকীয়ার কোনো বিষয় রয়েছে কিনা তা মূল আসামি জরেজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি। এদিকে পুলিশের গোয়েন্দা বিভাগ বলছে, ত্রিভুজ প্রেমের ঘটনা থেকে এ হত্যাকাণ্ড। শামীমার সঙ্গে সম্পর্কের বিষয়ে জেনে যাওয়ায় জরেজের স্ত্রী আশরাফুলকে মীমাংসার দায়িত্ব দেন। তবে একসময় শামীমার প্রতি দুর্বল হয়ে পড়েন আশরাফুল। গেল 12 নভেম্বর তারা 3 জন ভাড়া বাসায় ওঠার পর আশরাফুল অনৈতিক সম্পর্ক করতে চাইলে জরেজের সঙ্গে বিরোধ হয় তার। পরে আশরাফুলকে থামাতে হাত ও মুখ বাঁধলে শ্বাসরোধে মারা যান তিনি। পরে লাশ টুকরো টুকরো করে ড্রামে ভরে ফেলে দিয়ে আসে হাইকোর্ট এলাকায়। আশরাফুল বাসায় আসে, বাসা পরিষ্কার করার পর বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে, যেটা জারেজুলও বাধা দেয়। জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। এখন আশরাফুল একটু ছোটাছুটির চেষ্টা করে, ওখানে একটা হাতুড়ি ছিল, আর জারেজুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়ি দেয়। সেই হাতুড়ি আমরা উদ্ধার করেছি। আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তবে দুটি সংস্থাই জানিয়েছে আশরাফুল হত্যার ঘটনায় আরও তদন্ত হবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের কোনাবাড়িতে ঘরের ভেতর মিলল স্ত্রীর গলা কাটা লাশ। একইভাবে হত্যার চেষ্টা করা হয় তার স্বামীকেও। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের 16 বছর বয়সী মেয়েকে হেফাজতে নিয়েছে পুলিশ। রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। শনিবার সকাল 7টা গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার 5ম তলার একটি ফ্ল্যাটে এক দম্পতির রক্তাক্ত দেহ দেখতে পায় প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ এসে দুজনকেই গলাকাটা অবস্থায় উদ্ধার করে। ততক্ষণে মারা গেছেন স্ত্রী রহিমা। স্বামী ইমরান হোসেনকে পাঠানো হয় হাসপাতালে। ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে পুলিশের ক্রাইম সিন ইউনিট। পাশের ঘরে বাইরে থেকে আটকে রাখা অবস্থায় উদ্ধার করা হয় তাদের 16 বছর বয়সী মেয়েকে। তিনি রহিমার প্রথম ঘরের সন্তান। জিজ্ঞাসাবাদের জন্য টিকটকে আসক্ত মেয়েটিকে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। ঘটনার রাতে তার ঘরে আরও 3 টিকটকার উপস্থিত ছিলেন। যদিও হত্যাকাণ্ডে সৎ বাবাকেই দায়ী করছেন মেয়েটি। সিআইডি এবং পিবিআইও সেটা ইনভেস্টিগেশন করছে। আমরা এই মৃত্যুর কারণ সম্পর্কে আপাতত কিছু বলতে পারতেছি না। সুস্পষ্ট করে তদন্ত করে মূল বিষয় বলা যাবে। জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমাদের তো মনে হয় ঘরে ঘরে সলবাল আছে বা বউ আছে, রাস্তাপথে বাড়াবে, কখন না কোন দুর্ঘটনার রাস্তাপথে ঘটবে এটা তো বলা যায়ও না। এমন একটা বিচার হোক যাতে এইসব যাতে না হয়। ভুক্তভোগী দম্পতি চলতি মাসেই গাজীপুরের ভাড়া বাড়িতে উঠেছিলেন। স্বামী পেশায় মাংস ব্যবসায়ী আর স্ত্রী গৃহিণী ছিলেন। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। মাত্র 1200 টাকার জন্য প্রাণ দিতে হলো মোবাইল ফোন মেরামতকারী আকাশ ঘোষকে। চট্টগ্রামের হত্যাকাণ্ডে প্রধান আসামি সানি সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে অভিযুক্তরা। ফোনের ডিসপ্লে মেরামতের বকেয়া টাকা বারবার ফেরত চাওয়ায় ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয় আকাশকে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আকাশ। নিহত ব্যক্তির ফোন মেরামতের ব্যবসা করতেন। মাসখানেক আগে ডিসপ্লে মেরামতের 1200 টাকা পেতেন অভিযুক্ত সানির কাছে। সেই টাকা বারবার চাওয়ায় ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয় আকাশকে।
ঘটনার 16 ঘন্টার মধ্যে র্যাবের অভিযানে হত্যাকাণ্ডের হোতা সানিকে চন্দনাইশ থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে ভাই ইউসুফকে রিয়াজউদ্দিন বাজারের চৈতন্যগলি ও আরেক আসামি শাকিল আলমকে কোতোয়ালি থানা এলাকা থেকে ধরা পড়ে। কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজারের উকিলবাড়ি জামে মসজিদের সামনের নালা হতে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে অভিযুক্তরা। মোহাম্মদ সানি এবং তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম আকাশ ঘোষকে রক্তাক্তভাবে জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত আকাশের পরিবারের পক্ষ থেকে নগরীর কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম। বিকল্প রাজনৈতিক কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে 29 নভেম্বর জাতীয় কনভেনশন আহ্বান করেছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ। দুপুরে রাজধানীর মুক্তি ভবনে মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। 1.5 বছর পর বেহাত হতে চলেছে 24-এর গণ অভ্যুত্থান। এমন অভিযোগ করে ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, লুট ও সম্পদ পাচারের বিচার ত্বরান্বিত করার দাবি জানান তিনি। সব শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে প্রণীত রূপরেখায় আগামী দিনের রাজনৈতিক মুক্তি সম্ভব হবে বলেও দাবি নেতাদের। চলতি ধারার যে রাজনীতি তার বিপরীতে একটা বিকল্প রাজনৈতিক শক্তি, জনগণের বিকল্প রাজনৈতিক শক্তি, যেটা মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা এবং 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে আগামী 29শে নভেম্বর শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দিনব্যাপী একটা জাতীয় কনভেনশন আমরা আহ্বান করেছি। টাঙ্গাইল 1 আসনে বিএনপির প্রার্থী তালিকায় অ্যাডভোকেট মোহাম্মদ আলী জায়গা না পাওয়ায় তার সমর্থকরা বিক্ষোভ করেছেন। এতে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুরে বিভিন্ন এলাকা থেকে কর্মীরা মিছিল নিয়ে শহরের আনারস চত্বরে রাস্তা অবরোধ করেন। এতে চরম বিপাকে পড়েন চালক ও যাত্রীরা। প্রায় 1 ঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। মাহবুব আনাম স্বপনের মনোনয়ন বাতিল করে মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তার সমর্থকরা। চুয়ান্ন বছরে ঢাকায় বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে না ওঠার দায় সবাইকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে কেরানীগঞ্জের দাড়িপাড়া এলাকায় 44টি খাসপুকুর ও জলাশয় সংস্কার প্রকল্পের উদ্বোধনে কথা বলেন তিনি। পলিথিনের ব্যবহার বন্ধে পাটের ব্যাগ উৎপাদনে উৎসাহিত করার কথাও জানান উপদেষ্টা। জনগণের সম্পৃক্ততা ছাড়া পরিবেশ আন্দোলন সফল করা সম্ভব নয় বলেও জানান তিনি। উন্নয়ন বলতেই বুঝি বড় একটা ব্রিজ, চওড়া একটা রাস্তা। চওড়া একটা রাস্তা হতে গিয়ে যে আমার ধানি জমি নষ্ট হয়ে যায়, বড় একটা ব্রিজ করে যে আমার নদী ভাঙ্গন বেড়ে যায়, এগুলো আমার কল্পনার জগতে আসলে থাকে না। অর্থ বরাদ্দ দিতে সরকার একটা বড় ব্রিজ দিলে অর্থ বরাদ্দ দিবে। সরকারকে যদি বলেন নদী ভাঙ্গন এলাকার মানুষের জন্য 400 কোটি টাকা বাজেট বাড়িয়ে দেন, সরকার কিন্তু দ্বিধান্বিত থাকে। সেখানে খুব স্বাচ্ছন্দ্য ভরে সরকার তাৎক্ষণিক বলে দিতে পারে না যে আচ্ছা ঠিক আছে 500 কোটি টাকা আমরা ইমার্জেন্সি ফান্ড বাড়িয়ে দিব। বিশ্ব নেতাদের অনুপস্থিতিতে এবারের জলবায়ু সম্মেলন অনেকটা লক্ষ্যহীন হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিপূরণের প্রতিশ্রুত অর্থ দিতে উন্নত দেশগুলোর কাছে দাবি তুলেছে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা। প্রথমবার এই সম্মেলনে অংশ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ইলিশ সহ মৎস্য ও প্রাণী খাত রক্ষায় আন্তর্জাতিক পরিসরে দাবি তোলার বিকল্প নেই। ব্রাজিলের বেলেম থেকে বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার প্রসূন আশিস। পৃথিবীর 7ম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। ঘন ঘন ঘূর্ণিঝড়, নদী ভাঙন ও লবণাক্ততায় বিপন্ন হচ্ছে লাখো মানুষের জীবন জীবিকা। গত 10 বছরে বাস্তুচ্যুত হয়েছেন 1,47,00,000-এর বেশি মানুষ। ব্রাজিলের বিখ্যাত রেইনফরেস্ট আমাজন বেষ্টিত শহর বেলেমেতে COP30 সম্মেলনের লক্ষ্য নতুন কোনো প্রতিশ্রুতি নয়, বরং 2015 সালের প্যারিস চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলোর দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন। বাংলাদেশের দাবি, জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশের ক্ষতিপূরণে উন্নত দেশগুলোকে গুনতে হবে $1.3 ট্রিলিয়ন। যারা উন্নত বিশ্বের দেশগুলো আছে তাদের কাছে আমাদের ক্লেম করা যে আমরা লোনের বদলে আমরা গ্র্যান্ট চাই ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে। বাংলাদেশ হচ্ছে বিশ্বের অন্যতম একটা ঝুঁকিপূর্ণ দেশ, সেই জন্য আমাদের অ্যাডাপ্টেশন সাইডেও আমাদের কিন্তু
ফান্ডিংয়ের জন্য আমাদের ক্লেম করা উচিত। উষ্ণতা বৃদ্ধি সহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের মৎস্য ও প্রাণী সম্পদ খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করে প্রথমবার জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সম্মেলনে যোগ দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, দেশের মৎস্য ও প্রাণী খাত রক্ষায় এমন বিশ্ব আসরে দাবি তোলার কোনো বিকল্প নেই। শুধু পরিবেশের বিষয় না, কারণ এর সাথে মানুষের জীবন জীবিকার সম্পর্ক, এর সাথে আমাদের খাদ্য নিরাপত্তার সম্পর্ক, আমাদের স্বাস্থ্যের সম্পর্ক, আমাদের যে প্রাণী সম্পদ এবং মৎস্য এত ক্ষতি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, তাহলে আমরা কি শুধু দেশেই বলবো, আমরা কপি গিয়ে বলবো না? তাই আমরা একটু দাবি করেছিলাম, আমাদেরকে FAO খাদ্য কৃষি সংস্থা তারা আমাদেরকে সহায়তাটা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার যে অঙ্গীকার করেছে উন্নত দেশগুলো, সেই ক্ষতিপূরণের অর্থ কোনোভাবেই ঋণ হিসাবে নয়, দিতে হবে অনুদান হিসাবে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো এমনই দাবি তুলেছে এবারের সম্মেলনে। ব্রাজিলের বেলেম শহরে আয়োজিত কপ সম্মেলন থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। সব জটিলতার অবসান ঘটিয়ে পতেঙ্গার লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনের সঙ্গে 30 বছরের চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে 50 একর জায়গায় টার্মিনাল তৈরি এবং অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনে 850 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্বখ্যাত শিপিং প্রতিষ্ঠানটি। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর থেকেই দখল বেদখলে আলোচিত ছিল চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীর তীরবর্তী এই লালদিয়ার চর। বন্দরের খুব কাছে অবস্থান হয় দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল স্বতন্ত্র কন্টেনার টার্মিনাল তৈরি করার। সব জটিলতা কাটিয়ে টার্মিনাল নির্মাণের জন্য মার্কস লাইনের সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। নিজেরা এটা বিওটি ভিত্তিতে করবে এবং এখানে প্রায় 850 মিলিয়ন মার্কিন ডলার তারা বিনিয়োগ করবে। সারা বিশ্বে কন্টেনার বাণিজ্যের 40% হিস্সা যেমন এককভাবে মার্কস লাইনের, তেমনি বিভিন্ন দেশে অন্তত 60টি বন্দর এবং টার্মিনাল পরিচালনা করছে মার্কস লাইনের অঙ্গ প্রতিষ্ঠান এপি মোলার। দে আর এক্সপার্ট কন্টেনার লাইনে, সব মডার্ন সিস্টেম এগুলো অপারেট করবে এবং ওদের আউটপুট হবে বেশি। ওরা দেখা যাবে সিঙ্গাপুরের মতো প্রতি মিনিটে একটা করে কন্টেনার লোড এন্ড অফলোড করতেছে। 3টি জাহাজ বেরোনোর জেটির সমন্বয়ে টার্মিনাল নির্মাণের পাশাপাশি কন্টেনার রাখতে চট্টগ্রাম বন্দরের কাছে কমপক্ষে 50 একর জায়গার চাহিদা জানিয়েছে মার্কস লাইন। বহির্নোঙর হয়ে চট্টগ্রাম বন্দরে আসা যাওয়া করা পণ্যবাহী জাহাজ এবং ওয়েল ট্যাঙ্কারগুলোকে 6টি বিপজ্জনক বাঁক পাড়ি দিতে হয়, কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে লালদিয়ার চরে যে টার্মিনাল হবে সে সংকট এড়ানো যাবে, আর তাতে লাভবান হবে লালদিয়ার চরের টার্মিনাল। নাব্য সংকটের জটিলতা না থাকায় যে কোনো গভীরতার জাহাজ প্রবেশের সুযোগ থাকবে লালদিয়া টার্মিনালে। আমরা যেটা চাই সেটা হলো যে টার্মিনাল যে চার্জগুলো, সেই চার্জগুলো যেন একটু সহনীয় পর্যায়ে হয়। বাইরের লোকজন এসে যদি আমার কস্ট অফ ডুইং বিজনেস অথবা কস্ট কমাতে পারে, আমি অবশ্যই স্বাগতম জানাবো। পরিকল্পনা অনুযায়ী নির্মাণ কাজ শেষে 2030 সালের মধ্যে চালু হবে লালদিয়ার চরের এপি মোলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত 9 জন, আহত হয়েছেন আরও 32। শনিবার স্থানীয় সময় গভীর রাতে শ্রীনগরের নওগাম থানায় জব্দকৃত বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষার সময় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম জানায় নিহতদের বেশিরভাগ ছিলেন পুলিশ এবং ফরেন্সিক দলের সদস্য। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে এ ঘটনার সঙ্গে দিল্লির লালকেল্লার বিস্ফোরণের ঘটনার সম্পৃক্ততা রয়েছে বলে দাবি পুলিশের। শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় জব্দ থাকা বিস্ফোরক দ্রব্য পরীক্ষা করছিলেন পুলিশ সদস্য ও ফরেন্সিক টিম। সেখানেই আচমকা শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন। হতাহতদের বড় অংশই পুলিশ ও ফরেন্সিক কর্মী। ফায়ার সার্ভিস কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও থানা ভবনের বড় অংশ পুড়ে গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, আগুন ছড়িয়ে পড়তেই ভেতরে আটকা পড়ে যান অনেকে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এখানে একটি বিস্ফোরণের পর আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আসল ঘটনা কি ঘটেছে সেটা বুঝতেই আমাদের 15-20 মিনিট লেগে যায়। এরপর আমরা যখন থানার সামনে যাই তখন
দেখি সব পুড়ে ধ্বংস হয়ে গেছে। নয়াদিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে 13 জন নিহত হওয়ার মাত্র 4 দিন পর কাশ্মীরের ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। পুলিশের দাবি, হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো মজুদ ছিল জম্মু কাশ্মীরের ওই থানায়। ফরিদাবাদের এই ঘটনার সঙ্গে দিল্লির লালকেল্লার বিস্ফোরণের ঘটনার সম্পৃক্ততা রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে কংগ্রেস আরজেডি মহাজোটের ভরাডুবি। প্রত্যাশার চেয়ে অনেক বেশি আসন জিতেছেন নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট। দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নীতিশ। ফল ঘোষণার পর রাহুল গান্ধী বলেন, বিজেপির হয়ে ভোট কারচুপি করেছে নির্বাচন কমিশন। যার শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে মাত্র কদিন আগেও প্রশ্ন তুলেছিল বিরোধীরা, সেই নীতিশ কুমারই দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। ভোট গণনা ঘিরে জল্পনা কল্পনার মধ্যেই পাল্টে গেছে সমীকরণ। 243 আসনের বিধানসভায় 2 শতাধিক আসন পেয়ে এনডিএ নিশ্চিত করেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। সমীক্ষার পূর্বাভাসে ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। কোথাও 130 আসন, কোথাও 167 আসন, এমন অনুমানিক ঘুরছিল সব বিশ্লেষণে। কিন্তু বাস্তব চিত্র পুরো ভিন্ন। নীতিশ বিজেপি জোটের ভূমিধস জয়ে ফের ভুল প্রমাণিত হয়েছে সব সংখ্যাতত্ত্ব। টানা 2 দশক ক্ষমতায় থাকার পরও নীতিশ কুমারের ভাবমূর্তি যে অটুট, এই ফল তারই প্রতিফলন। 2010 সালের মতোই এবারও জেডিইউ বিজেপি জোট শক্ত অবস্থানে। 15 বছর পরেও সে আধিপত্য আবারও নিশ্চিত করেছে এনডিএ। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, হরিয়ানা সবখানে সম্ভাবনার বাইরে ফল এনে বিজেপি যে ধারা ধরে রেখেছে তার সর্বশেষ উদাহরণ বিহার। তবে নির্বাচন কমিশনকে ঘিরেও বিতর্ক কম নয়। ভোটের আগে শুরু হওয়া ভোটার তালিকা সংশোধনের বাদ যায় 47 লাখের বেশি নাম। বিরোধীরা অভিযোগ তোলে এটি এনডিএকে সুবিধা দেওয়ার কৌশল। ফল ঘোষণার পর অভিযোগ তোলেন রাহুল গান্ধী, বলেন বিজেপির হয়ে ভোট কারচুপি করেছে নির্বাচন কমিশন। আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি ও আসামে বিধানসভা নির্বাচন। বিশ্লেষকদের মতে বিহারের এই ফলের পর নতুন করে আশা দেখছে বিজেপি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খতমে নবুয়ত মহাসম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা দাবি একাত্মতা প্রকাশ করে ক্ষমতায় গেলে আইন করার প্রতিশ্রুতি বিএনপি জামায়াতের। পানির ন্যায্য হিস্সা দাবিতে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশ। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হবে সমতার, বন্ধ করতে হবে দাদাগিরি। চাঁপাইনবাবগঞ্জে মির্জা ফখরুল। এবং গণভোটের 4 প্রশ্নের কোনটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়, প্রশ্ন বিএনপির। হ্যার পক্ষে জামায়াত এনসিপি, আগের মতো ভোট হলে দুর্ভোগ বাড়ার শঙ্কা। এই ছিল দুপুরের সময়। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকছেন সহকর্মী আমিরুল ইসলাম আলী। ধন্যবাদ জাফর। বিকেল 3টার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।